নমস্কার। আজকের এই নতুন এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা তো কথায় কথায় রাষ্ট্র বা দেশ শব্দগুলো ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন ঠিক কি কি জিনিস একসঙ্গে জুড়লে একটা আস্ত রাষ্ট্র তৈরি হয়? চলুন, আজ আমরা একেবারে গভীরে গিয়ে খুঁজব একটা রাষ্ট্র গড়ে ওঠার আসল ভিত্তি বা অপরিহার্য স্তম্ভগুলো আসলে কি কি। আজ আমরা মূলত ফোকাস করব এর ভৌত ভিত্তিগুলোর ওপর। রাষ্ট্রবিজ্ঞানে এই ব্যাপারটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন অধ্যাপক গার্নার। ওর দেওয়া সংজ্ঞাটাই আসলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। উনি বলছেন, একটা রাষ্ট্র কিন্তু স্রেফ কিছু মানুষের ভিড় বা এক টুকরো জমি নয়, এটা রীতিমতো একটা সুনির্দিষ্ট সংগঠন। আর এই স্বীকৃতি পেতে গেলে কিছু নির্দিষ্ট উপাদানের উপস্থিতি একদম মাস্ট। এর মধ্যে থেকে যদি একটা, হ্যাঁ ঠিকই শুনছেন, জাস্ট একটা উপাদানও বাদ যায়, তাহলে কিন্তু তাকে আর যাই হোক রাষ্ট্র বলা যাবে না। তো আজকের আলোচনার রূপরেখাটা অনেকটা একটা বড় বিল্ডিংয়ের ব্লুপ্রিন্টের মতো। আজ আমরা দেখব 4টি অপরিহার্য স্তম্ভ। এরপর প্রথম স্তম্ভ, অর্থাৎ জনসমষ্টি, আদর্শ জনসংখ্যা। দ্বিতীয় স্তম্ভ, নির্দিষ্ট ভূখণ্ড, ভূখণ্ডের বিস্তৃত ধারণা এবং সব শেষে বাকি অংশগুলো। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের প্রথম সেকশন, 4টি অপরিহার্য স্তম্ভ। অধ্যাপক গার্নারের কথা অনুযায়ী একটা রাষ্ট্রের মূল 4টে স্তম্ভ হল: 1 জনসমষ্টি বা মানুষ, 2 নির্দিষ্ট ভূখণ্ড, 3 সরকার এবং 4 সার্বভৌমিকতা। এই 4টে মিলেই তৈরি হয় একটা কমপ্লিট রাষ্ট্র। তবে আজকের এই বিশ্লেষণে আমরা ফোকাস করব শুধুই প্রথম দুটো ভৌত উপাদানের উপর, অর্থাৎ জনসমষ্টি আর নির্দিষ্ট ভূখণ্ড। এবার আসা যাক আমাদের আলোচনার পরবর্তী সেকশনে, প্রথম স্তম্ভ, জনসমষ্টি। ব্যাপারটা হলো, রাষ্ট্র তো আর শূন্যে তৈরি হয় না, তাই না? রাষ্ট্র মূলত একটা মানবিক প্রতিষ্ঠান। মানুষ ছাড়া রাষ্ট্রের কোনো অস্তিত্বই নেই। এখন দেখুন, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে মানুষদের মূলত 3 ভাগে ভাগ করা হতো: নাগরিক, আবাসিক বিদেশী বা মেটিক, আর দাস। কিন্তু আধুনিক যুগে এসে এই কনসেপ্ট পুরো বদলে গেছে। এখন আমরা সমাজকে ভাগ করি নাগরিক, বিদেশী আর প্রজা হিসেবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলেন নাগরিকরা, কারণ তারাই রাষ্ট্রের স্থায়ী সদস্য, তারাই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য দেখান এবং সমস্ত অধিকার ভোগ করেন। এখান থেকেই আমাদের পরের সেকশনের বিষয়টা চলে আসে, আদর্শ জনসংখ্যা। আচ্ছা, একটা রাষ্ট্র বানাতে ঠিক কতজন মানুষের দরকার হতে পারে বলে আপনাদের মনে হয়? প্লেটো বা অ্যারিস্টটলের মতো প্রাচীন গ্রিক দার্শনিকরা কিন্তু ভাবতেন একটা আদর্শ রাষ্ট্রের জন্য 5,000 থেকে 10,000 মানুষই যথেষ্ট, মানে একদম পারফেক্ট। ওদের ধারণা ছিল এর চেয়ে বেশি মানুষ হলে নাকি রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করাই মুশকিল হয়ে যাবে। ভাবা যায়? কিন্তু আজকের দিনের বাস্তবতার দিকে একবার তাকান। একদিকে আছে মোনাকো বা সান ম্যারিনোর মতো ছোট্ট ছোট্ট রাষ্ট্র, যাদের জনসংখ্যা একেবারেই হাতে গোনা। আবার অন্যদিকে দেখুন ভারত, চীন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশাল জনবহুল দেশগুলো। দুটোই কিন্তু সগৌরবে টিকে আছে। তার মানে কি দাঁড়াচ্ছে? জনসংখ্যার এই চরম পার্থক্য কিন্তু রাষ্ট্র গঠনের পথে কোনোভাবেই কোনো বাধা নয়। আসলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি এখন পুরো উল্টো। আগে যেটা ভাবা হতো সমস্যা, এখন সেই বিপুল জনসংখ্যাকেই দেখা হয় একটা বিশাল স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ হিসেবে। সিম্পল ব্যাপার, বেশি মানুষ মানে বেশি মানব সম্পদ, আর এটাই তো একটা দেশের সামরিক শক্তি আর অর্থনৈতিক উন্নতির আসল চাবিকাঠি, তাই না? এবার চলুন দেখি আমাদের পরের সেকশন, দ্বিতীয় স্তম্ভ, নির্দিষ্ট ভূখণ্ড। তো মানুষ তো হলো, কিন্তু সেই মানুষগুলো থাকবে কোথায়? ইতিহাস খাটলে দেখবেন নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কিন্তু রাষ্ট্র হওয়া জাস্ট ইম্পসিবল। ধরুন প্রাচীন যুগের যাযাবর উপজাতিদের কথা। ওদের বিশাল দল ছিল, কিন্তু কোনো পার্মানেন্ট থাকার জায়গা ছিল না, তাই ওদের কোনো রাষ্ট্রও ছিল না। আবার ১৯৪৮ সালের আগের ইহুদি সম্প্রদায়ের কথা ভাবুন। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা বিশাল জনসংখ্যা, কিন্তু নিজস্ব কোনো নির্দিষ্ট মাটি ছিল না। যেই ১৯৪৮ সালে ইসরায়েল নামক একটা নির্দিষ্ট ভূখণ্ডে তারা থিতু হল, ঠিক তখনই কিন্তু তারা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল। ভূখণ্ড নিয়ে কথা উঠলে এই সেকশনটা খুব জরুরি। শুধু জমি নয়, আরও অনেক কিছু।
আমাদের অনেকেরই ধারণা ভূখণ্ড মানে বোধহয় স্রেফ আমাদের পায়ের তলার ওই মাটির টুকরোটা, কিন্তু না, আইনি ভাষায় ভূখণ্ডের কনসেপ্টটা এর চেয়ে অনেক অনেক বেশি বিশাল। এর মধ্যে শুধু মাটির ওপরের অংশ নয়, রাষ্ট্রের সীমানার ভেতরে সমস্ত নদ নদী, পাহাড় পর্বত, এমনকি মাটির নিচে থাকা ভূগর্ভস্থ খনিজ সম্পদ সবকিছু পড়ে। আর হ্যাঁ, মাথার উপরের আকাশপথ আর আশেপাশের সমুদ্রও কিন্তু এই নির্দিষ্ট ভূখণ্ডেরই একটা অবিচ্ছেদ্য অংশ। আকাশের সীমানার ব্যাপারটা শুনলে সত্যিই অবাক হবেন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটা দেশের স্থলভাগের ঠিক ওপর থেকে সোজা ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আকাশকে ওই দেশের নিজস্ব আকাশপথ ধরা হয়। মানে এই সীমানার ভেতর অন্য কোনো দেশের বিমান বিনা অনুমতিতে ঢোকার কোনো অধিকারই রাখে না। আর সমুদ্রের দিকটাও কিন্তু খুব নিখুঁতভাবে মাপা থাকে। কোনো দেশের উপকূল রেখা থেকে গভীর সমুদ্রের দিকে পুরো ১২ নটিক্যাল মাইল পর্যন্ত জলভাগকে সেই দেশের নিজস্ব সামুদ্রিক ভূখণ্ড হিসেবে ধরা হয়। বুঝতেই পারছেন একটা রাষ্ট্রের সীমানা কতটা বিস্তৃত হতে পারে। এবার চলে আসছি আমাদের শেষ সেকশনে, বাকি অংশগুলো। এতক্ষণ তো আমরা রাষ্ট্রের ভৌত কাঠামো মানে মানুষ আর মাটি নিয়ে কথা বললাম, কিন্তু এখানেই কি গল্প শেষ? একটু ভেবে দেখুন তো, একটা নির্দিষ্ট জায়গায় প্রচুর মানুষ তো থাকলো, কিন্তু তাদের গাইড করার মতো যদি কোনো মস্তিষ্ক না থাকে বা বাইরের কারো ইন্টারফিয়ারেন্স ছাড়া স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার মতো চূড়ান্ত ক্ষমতা যদি তাদের না থাকে, তাহলে কি তারা সত্যি টিকতে পারবে? এই বড় প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে রাষ্ট্রের বাকি দুটো স্তম্ভের মধ্যে, সরকার আর সার্বভৌমিকতা। আমাদের পরের বিশ্লেষণে আমরা ঠিক এগুলো নিয়ে কথা বলবো। আজকের মতো এখানেই শেষ করছি, এই প্রশ্নটা আপনাদের জন্য রেখি।